অফিস থেকে বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। কিশোরীকে আগে থেকেই বলে রেখেছিলাম আজ তারানাথের বাড়ি যাব, অনেকদিন যাওয়া হয়নি। অফিসের কাজে ব্যস্ততা কাটিয়ে যাওয়ার সুযোগ হয়নি, তাই যখনই সুযোগ পাই তারানাথের বাড়ি যাওয়ার চেষ্টা করি। আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে এসেছি, কিন্তু মেঘের অবস্থা খুব একটা ভালো না, তাই তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে হাতে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। এদিকে পশ্চিমের মেঘ ঘন কালো হয়ে উঠেছে, বৃষ্টি নামলো বলে। তবুও বৃষ্টি মাথায় নিয়ে তারানাথের বাড়ি যাওয়ার মজাই আলাদা। ট্রামের ঝিমঝিম শব্দ, হলুদ ট্যাক্সির চাকা জলকাদায় ছড়িয়ে পড়া, এগুলো যেন এক অদ্ভুত সুরেলা মিশ্রণ তৈরি করে। রাস্তার পাশে দোকানিরা প্লাস্টিক দিয়ে তাদের দোকান ঢেকে রাখার চেষ্টা করে, আর পায়রা উড়ে গিয়ে কোনো জানলার কার্নিশে আশ্রয় নেয়। বৃষ্টিতে কলকাতা শহরের গন্ধটাই বদলে যায়। গরম কচুরি আর সিঙারার সুবাস মিশে যায় ভিজে মাটির গন্ধের সঙ্গে। ছোট চায়ের দোকানগুলোর পাশে লোকের ভিড় জমে ওঠে। এক হাতে কাগজের কাপে ধোঁয়া ওঠা চা আর অন্য হাতে ছাতা ধরা। এটাই বৃষ্টির সন্ধ্যার চেনা দৃশ্য। বৃষ্টি থেমে গেলে শহরের এক অংশে জল জমে যায়। ছোট ছোট ছেলেমেয়েরা সেই জলে ছপছপ করে আনন্দে মেতে ওঠে। ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকা পুস্তকের দোকানগুলোয় দেখা যায় মানুষ ভিজে বই উল্টে পাল্টে দেখছে। বৃষ্টি কলকাতার অলিগলিতে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করে। পুরনো বাড়িগুলো যেন নতুন করে বেঁচে ওঠে। বৃষ্টি ভেজা পত্রিকার পাতা থেকে ভেসে আসে দূর কোনো কবিতার সুর। এই শহরের সন্ধ্যা, বৃষ্টি আর গল্প, এগুলো যেন এক অবিচ্ছেদ্য মেলবন্ধন। তারানাথের বাড়ির কাছের গলিটায় একটা কুকুর ঠান্ডায় কাঁপছিল। বৃষ্টির জলে পুরো ভিজে গেছিল। শীতের মৌসুম শুরু হতেই বৃষ্টি হলে ঠান্ডাটা যেন একটু বেশিই লাগে। যাই হোক, তারানাথের বাড়ি এসে দরজায় টোকা মারতেই দেখলাম কিশোরী দরজা খুলে দিল। আজ কিশোরী আমার আগেই এসে উপস্থিত হয়েছে। বৈঠকখানার ঘরটায় সেই চেনা গন্ধ, সেই চেনা পরিবেশ। কিশোরী চেয়ারের ওপর বসে রয়েছে। তারানাথের জায়গাটা তখনও খালি রয়েছে। বোধহয় তারানাথ এখনও আসেনি। ভেতর থেকে চারি গরম গরম চা আর তার সাথে চানাচুর, মুড়ি, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়ে এলো। কিছুক্ষণ বাদে তারানাথ এসে নিজের জায়গায় বসলো। বলল, তোমরা এসেছো? আমি ভাবছিলাম আজ বোধহয় তোমরা আসবে। দেখো তো, আমার যেমন ভাবা তেমনই কাজ। আমরা তিনজনেই গরম চায়ে চুমুক দিলাম। তারানাথের এবারে গল্প শুরু করার পালা। তারানাথ কিছুক্ষণ চুপচাপ রইল। পুরো বৈঠকখানা ঘরটায় তারানাথ, কিশোরী আর আমি। ঘরের মধ্যে যেন এক অদ্ভুত নীরবতা ভরে রয়েছে। ঘরের কোণে রাখা লণ্ঠনটায় তেল প্রায় শেষ হয়ে এসেছে। মৃদু আলোটা কেবলমাত্র তাদের মুখের খানিকটা অংশ আলোকিত করছে। তারানাথ হয়তো লক্ষ্য করল আমার চোখের কোণে অনুচ্চারে জমে থাকা ক্লান্তি, আর কিশোরীর ঠোঁটে দারুণ নির্লিপ্ত এক হাসি। ঘরের বাতাসে যেন একটা অস্বস্তি ভেসে বেড়াচ্ছে। জানলার বাইরে থেকে শেয়ালের হালকা ডাক ভেসে এলো, আর আমি একটু চমকে উঠলাম। কিশোরী আঙুলের নখ দিয়ে কাঠের চেয়ারটার হাতল খুঁটিয়ে খুঁটিয়ে শব্দ করছে, যেন অপেক্ষার সেই চাপটা ভাঙতে চাইছে। হঠাৎ গলা খাঁকড়িয়ে তারানাথ বলতে শুরু করল, তাহলে শোনো, আজ থেকে প্রায় বহু বছর আগে যখন আমি উত্তরবঙ্গে গিয়েছিলাম, সেখানে আমি এক সাধু বাবার সাক্ষাৎ লাভ করেছিলাম, এবং সেই সাধু বাবার কাছে আমি প্রায় দিন 7 ছিলাম। তখন আমি ওনার কাছ থেকে বেশ কিছু তন্ত্রবিদ্যার শিক্ষাও শিখেছিলাম, যেটা আমার পরবর্তী জীবনে অনেক কাজে লেগেছিল। বেশ কয়েকটা দিন সাধু বাবার সঙ্গে কাটাবার পর আমি যখন সাধু বাবার সাধনার জায়গাটা, মানে ওই পুজোর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিলাম, ঠিক তখনই সাধু বাবা আমাকে ডেকে বললেন, তারানাথ, তুমি এখন বাড়ি ফিরে যাও। তবে বলে রাখি, পথে যদি কেউ বিপদে পড়ে তাহলে তুমি তাকে সাহায্য করো। আমার মনে হয় তাদের বিপদের সময় তোমাকে তাদের অনেক প্রয়োজন। সেদিন আমি ওনার কথার ইঙ্গিত বুঝতে পারিনি, তবে যখন বুঝতে পেরেছিলাম তখন এটা উপলব্ধি করতে পারলাম
যে এই উত্তরবঙ্গে বেড়াতে এসে ওনার সঙ্গে দেখা হওয়াটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, কারণ ওনার সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে উনি আমাকে বলেছিলেন, তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম তারানাথ। সেদিন আমি ওনার কথার মানেটা ঠিক বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারি। যাই হোক, আমার কলকাতার ট্রেন ছিল দুপুর 1টার সময়। আমি অল্প কিছু আহার গ্রহণ করে উত্তরবঙ্গের স্টেশনের দিকে রওনা দিলাম। প্ল্যাটফর্মে খুব একটা ভিড় ছিল না, ছোট্ট একটা প্ল্যাটফর্ম। ট্রেন আসা মাত্রই আমি ট্রেনে চেপে পড়লাম। তখন সময়টা ছিল পৌষ মাসের মাঝামাঝি। এমনিতেই উত্তরবঙ্গে ঠান্ডা, তারপরে আবার পৌষ মাস, হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে আর কি। তাই পা থেকে মাথা পর্যন্ত যতটা সম্ভব গরম কাপড়ে নিজেকে ঢেকে রেখে নিজের সিট নাম্বারে বসে পড়লাম। ট্রেন ছুটে চলেছে দুরন্ত গতিতে। ছোট ছোট পাহাড়গুলো তারই সঙ্গে যেন ছুটে চলেছে। দুপাশ দিয়ে ছুটে চলেছে কখনো মাঠ, আবার কখনো ছোট ছোট জঙ্গল। হঠাৎ ট্রেনটা একটা ছোট্ট স্টেশনে এসে থামল। স্টেশনটার নাম ছিল মধুপুর। সেখানে কেউ ছিল না, পুরো স্টেশনটা ফাঁকা। স্টেশনের মধ্যে কোনো জনমানুষের চিহ্ন অবধি নেই। ট্রেন যখন ছাড়বো করছে, ঠিক তখনই ছুটতে ছুটতে একটা লোক ট্রেনে এসে উঠল। ঠিক যে কামরাতে আমি ছিলাম সেটাতেই। লোকটা এক প্রকার হাঁপাতে হাঁপাতে আমার ঠিক সামনের সিটটিতে এসে বসল। লোকটা প্রচণ্ড হাঁপাচ্ছিল। পরনে তার ছিল একটা ঢিলে ঢালা পাঞ্জাবি আর একটা পাজামা, পায়ে হাওয়াই চটি, মুখে কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি। চুলগুলো বেশ ঝাঁকড়া ঝাঁকড়া ছিল। মাঝ বয়সী একটা লোক, তবে চোখে মুখে ভয়ের আভাস। কোনো কিছুকে প্রচণ্ড ভয় পেয়ে ছুটে এসে ট্রেনে উঠেছে। লোকটা এত হাঁপাচ্ছে দেখে আমি নিজের ঝোলা থেকে একটা জলের বোতল বার করে তার সামনে এগিয়ে দিলাম। তারপর বললাম, একটু জল খাবেন? লোকটি আমার দিকে তাকিয়ে ইশারায় জানালো সে জল খাবে এবং তার হাতটা বাড়িয়ে দিল। তখন সূর্য পশ্চিমে অস্ত যায়। শীতের সময়, ছোট দিনের বেলা, তাই খুব অল্প সময়ের মধ্যে সন্ধ্যা নেমে এলো। দেখতে দেখতে চারিদিকে ঘন অন্ধকার নেমে এলো। এদিকে রেলগাড়ি চলেছে নিজের গতিতে। মাঝে মধ্যে ঝোপগুলোতে ঝাঁকে ঝাঁকে জোনাকির আলো দপদপ করতে দেখা যাচ্ছে। তার উপরে জানালা দিয়ে হিমের বাতাস ঢুকছে। আমি যতটা সম্ভব গরম চাদরে নিজেকে ঢেকে নিলাম। শুধু চোখ দুটো দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম আর আমার সামনে বসা লোকটিকে দেখছিলাম। আমি লক্ষ্য করলাম লোকটার চোখে মুখে একটা ভয় কাজ করছে। লোকটা সিটের ওপর পা তুলে দুই হাঁটুর উপরে মুখ গুঁজে বসেছিল। কখনো কখনো মুখ তুলে আশেপাশে ভয়ে ভয়ে তাকিয়ে দেখছিল। কিছুটা সময় এভাবেই পার হওয়ার পর আমি নিজেকে আর স্থির রাখতে পারলাম না। আমি বুঝলাম কিছু একটা সমস্যা তো আছে।
তা না হলে একজন মানুষ এতক্ষণ ধরে একইভাবে বসে আছে, আর কেন জানি না উনি মাঝে মধ্যে আশেপাশে ভয়ের চোখে তাকিয়ে বেড়াচ্ছেন। তবে আমার মনে হয় এর পিছনে কিছু একটা কারণ আছে। যদিও আমি লোকটার মুখ দেখে কিছু একটা অজানা বিপদের আভাস পেয়েছিলাম, তবে সরাসরি লোকটার সঙ্গে কথা না বলে এভাবে চুপ থাকলে তো কোনো সমস্যার সমাধান হয় না। তাই আমি নিজে থেকেই লোকটার সাথে আলাপ করলাম। নিজের মুখের ঢাকা সরিয়ে লোকটাকে জিজ্ঞাসা করলাম, আপনার কি কিছু হয়েছে? আপনি নির্ভয়ে আমাকে বলতে পারেন। লোকটা হাঁটু থেকে মুখটা তুলে আমার দিকে তাকালো। তারপর কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই বাইরের দিকে তাকিয়ে আবারও চুপচাপ হয়ে গেল। আমি ব্যাপারটা সেই মুহূর্তে বুঝতে পারলাম না, শুধু এইটুকু লক্ষ্য করলাম যে লোকটা যেন বাইরের দিকে তাকানোর পর ভয়ে কাঁপছিল। আমিও সেই মুহূর্তে বাইরের দিকটা লক্ষ্য করলাম, কিন্তু চোখে পড়ার মতো কিছু দেখতে পেলাম না। তাই আমি লোকটাকে আবারও জিজ্ঞাসা করলাম, আপনি কি দেখে এত ভয় পাচ্ছেন আমাকে বলতে পারেন? হয়তো আমি আপনার উপকারে লাগলেও লাগতে পারি। এরপর লোকটা অনেকক্ষণ চুপ থাকার পর বলল, ভয় আমার জীবনের সঙ্গী হয়ে গেছে। আমি যেখানেই যাই না কেন এই ভয় আমার সঙ্গে সঙ্গেই যাবে। লোকটার এই হেঁয়ালি কথাবার্তা আমি বিশেষ কিছু বুঝতে পারলাম না, তবে এটুকু বুঝলাম তার জীবনের সমস্যাটা খুব জটিল। মনে হচ্ছে উনি জীবনে অনেক কিছু হারিয়েছেন, কিন্তু সঠিকভাবে আমাকে কিছু না বললে আমিও তো কিছু করতে পারবো না। তাই আমি যেন নিজেই আগ্রহ নিয়ে তার কাছে তার ভয়ের কারণ জানতে চাইলাম। এতে দেখলাম লোকটা একটু ইতস্তত হলো। তারপর অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিল। পরে অবশ্য বলল, সে অনেক কথা, আপনাকে বলতে গেলে অনেক সময় লাগবে। তবে এটুকু বলে রাখি, আপনি ঠিকই বলেছেন, আমার জীবনে অনেক সমস্যা আছে। আমি সত্যি অনেক বিপদের সম্মুখীন আছি। এরপর আমি লোকটার মুখের কথা শেষ হতেই বললাম, শোনো, জীবনে বেঁচে থাকতে গেলে ভয় করলে চলবে না, বরং ভয়কে জয় করতে হবে। আর তুমি যত ভয় পাবে ভয় তোমাকে তত পেয়ে বসবে। লোকটা যেন আমার কথায় একটু সাহস পেল। তারপর বলল, আমি কলকাতায় যাচ্ছি একজনের সঙ্গে দেখা করতে। একমাত্র তিনিই পারবেন আমাদের গোটা গ্রামটাকে এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে মুক্ত করতে। লোকটার মুখে কলকাতা যাওয়ার কথা শুনে আমি একটু উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করলাম, কলকাতায়? কলকাতায় তো আমিও যাচ্ছি। তা আপনি কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? লোকটা প্রথমে একটু ইতস্তত করল, তারপরে বলল, আমি তারানাথ তান্ত্রিকের কাছে যাচ্ছি। আমি নিজের নাম লোকটার মুখে শুনে একটু অবাকই হলাম। তারপর আবার জিজ্ঞাসা করলাম, আপনি তারানাথ তান্ত্রিককে আগে কখনো দেখেছেন? লোকটা আমার মুখের কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর অবাক হয়ে বললেন, কই না তো, আগে তো কখনো দেখিনি ওনাকে। তবে আমি আমার এক আত্মীয়ের কাছে ওনার সম্পর্কে অনেক কথা শুনেছি, আর তাই ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি কলকাতায় যাচ্ছি। কারণ আমার ওই আত্মীয় বলেছেন
একমাত্র উনিই আমাদের পুরো গ্রামটাকে রক্ষা করতে পারবেন। আমার সম্বন্ধে লোকটার মধ্যে এত আত্মবিশ্বাস দেখে আমার বেশ ভালোই লাগলো। এরপর আমি লোকটাকে আমার আসল পরিচয় দিয়ে বললাম, আমি হলাম সেই তারানাথ তান্ত্রিক যার সঙ্গে আপনি কলকাতায় দেখা করতে যাচ্ছেন। লোকটা কিছুক্ষণ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন, তারপর বললেন, আপনি আপনি সেই তারানাথ তান্ত্রিক যার কথা আমি আমার আত্মীয়ের মুখে অনেক শুনেছি। লোকটা এবার কাঁদতে কাঁদতে আমার পা দুটো জড়িয়ে ধরে বললেন, আপনি আমাদের রক্ষা করুন ঠাকুরমশাই, আমাদের গ্রাম অনেক বিপদের মুখে রয়েছে। আমি কাউকে কিছু না বলে এক প্রকারের চুপিসারে আমাদের গ্রাম থেকে পালিয়ে এসেছি, শুধু আপনাকে আমাদের গ্রামে নিয়ে যাব বলে। কারণ আমাদের গ্রামের আলো, বাতাস, জল সবই যেন এখন দূষিত হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। কোনো অশুভ শক্তি সব কিছুকে যেন ঢেকে রেখেছে, তাই গ্রামের বাইরে সহজে কেউ আর বের হতে পারে না। তাই আমি বারবার বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম যে ওই অশুভ শক্তি আমার পিছনে এসেছে কিনা। দেখুন, এর আগে আমি আমার জীবনে অনেক ভয়ের ঘটনা দেখেছি এবং নানাভাবে নানা সমস্যায়ও পড়েছি, কিন্তু সেগুলো সমাধানও করেছি, কারণ এই ভয়কে জয় করাই হলো আমার কাজ। যাই হোক, এবার বলুন তো আপনার নাম কি, আর কেনই বা আপনি এত ভয় পাচ্ছেন? আমার কথাগুলো শুনে লোকটা যেন একটু সাহস পেল, তারপর বলল, আমি হলাম এই মধুপুর গ্রামের বাসিন্দা। আমার 3 পুরুষ ধরে এই মধুপুর গ্রামে রয়েছি। আমি হলাম মিত্তির বাড়ির বড় ছেলে অভয়চরণ মিত্র। আমি এক প্রকার বাড়িতে কাউকে কিছু না বলেই কলকাতার উদ্দেশ্যে শুধু আপনার কাছে যাব বলে বেরিয়ে এসেছি, তাও এই অন্ধকার থাকতে থাকতে, কারণ দিনের আলোতে বাড়ি থেকে বেরোনো সম্ভব হতো না। বাড়ি থেকে বেরোনো বলাটা ভুল হবে, গ্রামের বাইরেও বেরোনো যেত না, সবাই দেখে ফেলতো। আর ওই অশুভ শক্তি যে কার মধ্যে বাসা বেঁধেছে তা সহজে বোঝার উপায় নেই। তাই আমি সবার চোখ এড়িয়ে এসেছি। সে না হয় বুঝলাম, কিন্তু আপনার কোন আত্মীয়ের কাছে আমার পরিচয় পেয়েছেন সেটা কি জানতে পারি? হ্যাঁ, অবশ্যই জানতে পারেন ঠাকুরমশাই, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে এই সম্বন্ধে কিছু বলতে পারবো না। উনি আমাকে আপনার খোঁজ দিয়েছেন তা নয়, কিভাবে যেতে হবে, কখন যেতে হবে সেটাও উনি আমাকে বলে দিয়েছিলেন, এবং এটাও বলেছিলেন হয়তো আমি আপনার খোঁজ পথেও পেয়ে যেতে পারি। তাই হয়তো আজ এই ট্রেনে আমি আপনাকে খুঁজে পেলাম। আর আপনি যার কথা জানতে চাইছেন তার কাছে আমি আপনাকে নিয়ে যাব। আপনার খোঁজ যখন একবার পেয়েছি, তখন আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে আমাদের গ্রামে চলুন। দয়া করে আর না বলবেন না। এর পরের স্টেশনে ট্রেন থামলে আমরা নেমে পড়ি। এখান থেকে আমাদের গ্রাম খুব একটা দূরে নয়, যদিও এখন অনেক রাত হয়ে এসেছে। আমরা না হয় স্টেশনে বাকি রাতটা কাটিয়ে ভোরের আলো ফুটলে গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। আমি ভদ্রলোকের কথা শুনে বুঝতে পারলাম সত্যি ওনারা খুব বিপদের মধ্যে আছেন। তা না হলে আমাকে নিয়ে যাবার জন্যে এত জোরাজোরি করতেন না। আর সেই সঙ্গে যিনি ওনাকে আমার কাছে পাঠিয়েছেন তার সঙ্গে সাক্ষাৎ করারও একটা ইচ্ছা আমাকে যেন ভেতর থেকেই তাড়া দিচ্ছে। বলতে পারো কোনো একটা আকর্ষণ যেন আমাকে ওই গ্রামের দিকে টানছে। এরপর আমি বললাম, আচ্ছা বুঝলাম,
তা না হয় আমরা পরের স্টেশনে নেমে যাব, কিন্তু আপনি যদি এই অশুভ শক্তির ব্যাপারটা কি সেটা খুলে বলতেন তাহলে ভালো হতো। তাছাড়া এখনো ভোর হতে বেশ কিছুটা সময় বাকি আছে, এতে সময়টাও কেটে যাবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তাহলে শুনুন ঠাকুরমশাই, আমাদের গ্রামে সব ঠিকঠাকই ছিল, কিন্তু গত 6 মাস হলো এই অশুভ শক্তি একে একে গোটা গ্রামটাকে যেন শেষ করে দিচ্ছে। প্রথমে ব্যাপারটাকে আমরা এতটা গুরুতরভাবে দেখিনি। আসলে প্রথম ঘটনাটা ঘটেছিল গ্রামের পশু পাখিদের সঙ্গে। এই ধরুন, আজ কারো গরু খুঁজে পাওয়া যাচ্ছে না, তো কাল কারো ছাগল খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনোদিন হয়তো শোনা গেল কারো মুরগি হারিয়েছে, আবার কখনো কখনো শোনা যেত কারোর হাঁস হারিয়েছে। তাই প্রথমে ব্যাপারটা এত গুরুত্ব দেওয়া হয়নি। গ্রামের সবাই ভেবেছিল হয়তো শিয়াল বা কুকুরে টেনে নিয়ে গেছে। তাছাড়া আমাদের গ্রামে শেষ প্রান্তে যে জঙ্গলটা আছে, তার পাশ দিয়ে বয়ে গেছে একটা সরু নদী, আর সেখানে প্রায় সময় মানুষজন গরু ছাগলের অর্ধ খাওয়া মৃতদেহ পড়ে থাকতে দেখেছে। দেখে পরিষ্কার বোঝা যায় এ সমস্ত কিছু কোনো বন্য শেয়াল বা কুকুরের কাজ। এসব তো তবুও ঠিক ছিল, কিন্তু ঘটনাটা ঘটল সেদিন যখন গ্রামের কিছু কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। আর সেই দিন তারা অন্য দিনের তুলনায় কাঠ কাটতে জঙ্গলের গভীরে চলে গিয়েছিল। হঠাৎই তারা লক্ষ্য করে জঙ্গলের বিভিন্ন জায়গায় চাপ চাপ রক্ত পড়ে আছে, আর সেই সঙ্গে একটা বিচ্ছিরি পচা গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। সেখানকার বাতাসটাও যেন একটু ভারী ভারী ছিল। চারিদিকটা নিস্তব্ধ, কোনো পশু পাখির শব্দ শোনা যাচ্ছে না। অন্য সময় যখন তারা এই জঙ্গলে কাঠ কাটতে এসেছিল, তখন কিন্তু পরিবেশটা এত থমথমে থাকতো না। পাখিদের কিচিরমিচিরের শব্দ নানা দিক থেকে ভেসে ভেসে আসত। তাই আজ তারা একটু ভয় পেয়েছিল। যাই হোক, তখন তারা রক্তের দাগ অনুসরণ করতে করতে দুপা এগিয়ে দেখল একটা মরা মানুষের দেহ পড়ে আছে। তখনও তারা জানতো না এই মরা মানুষটি আসলে কে। তারপর যখন সামনে গিয়ে দেখল, তখন তাদের মধ্যে একজন বলে উঠল, এই, এ তো নারায়ণ ছেলে, কিন্তু এইভাবে কে মারলো একে? মৃতদেহটার একটা পা ছিল না, একটা হাতও ছিল না। শরীরের বিভিন্ন অংশ থেকে খাবলে খাবলে কেউ যেন মাংস তুলে খেয়েছে। এই অবস্থায় তারা কি করবে ভেবে না পেয়ে গ্রামে হন্তদন্ত হয়ে ফিরে আসে এবং সকলকে এই ঘটনার কথাটা জানায়। তারপর যখন গ্রামের সকল মানুষেরা একসাথে জঙ্গলে গিয়ে নারায়ণকে দেখে, তখন তারাও একটু অবাক হয়। তারপর নারায়ণের মৃতদেহটাকে তার বাড়ি নিয়ে আসা হয়। আসলে তার বউ প্রথমে ব্যাপারটা বিশ্বাস করতে চাইছিল না, কারণ সে বলছিল নারায়ণ নাকি কাল রাতেও বাড়িতেই ছিল। আজ ভোর রাতে মাছ ধরার জন্য গ্রামের পবিত্র পুকুরে গিয়েছে। এদিকে গ্রামের যারা প্রবীণরা ছিল, তাদের মধ্যে একজন বলল, মৃতদেহটাকে দেখে মনে হচ্ছে না এটা আজ সকালের ঘটনা। এ তো মনে হচ্ছে 2-3 দিন আগে মারা গেছে। তারপর এই রকম বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে মৃতদেহটা থেকে। এ তো মনে হচ্ছে শরীরে পচন ধরেছে। আবার অন্য আর একজন বলে উঠল,
যেভাবে শরীরের মাংস খুবলে তুলে খেয়েছে, এ তো মনে হচ্ছে কোনো বন্য জন্তু জানোয়ারের কাজ। কিন্তু এই জঙ্গলে তো সেরকম কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই। মনে হয় এ কোনো বন্য শিয়াল বা বন্য কুকুরের কাজ, কারণ বেশ কিছুদিন ধরেই তো গ্রামে গরু, ছাগল, হাঁস, মুরগি সবই হারিয়ে যাচ্ছে। না না, দিনকাল তো ভালো নয়, তাই চোর ডাকাতদের উপদ্রব বেড়েছে। হয়তো তাদের মধ্যেই কেউ নারায়ণকে মেরে তার সবকিছু কেড়ে নিয়েছে। নারায়ণের কাছে আবার কি থাকবে? তার বউ তো বললো সে ভোর রাতে মাছ ধরতে গিয়েছিল। একজন জেলের কাছে মাছ ধরার জাল ছাড়া আবার কি থাকতে পারে বলো দেখি? ঠিকই তো কথাটা। বিভিন্ন প্রশ্ন সাড়া দিয়ে উঠল বিভিন্ন মানুষের মনে। আরে বাবা, কিন্তু আসল ঘটনাটা কেউই জানতে পারল না সেই দিন, যে প্রকৃতপক্ষে কি হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত নারায়ণের মৃতদেহটাকে সৎকারের বন্দোবস্ত করা হলো। এই ঘটনা যে কেবল পবিত্র পুকুর এবং নদীর মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, কারণ এরপর বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন শোনা যায় বামুনদের বড় বউ পুকুরে চান করতে গিয়ে আর ফিরে আসেনি। পরের দিন সকালে মেয়ে ও বউরা যখন পুকুরে চান করতে গিয়েছিল, তখন তারা বামুনদের বড় বউয়ের মৃতদেহটাকে জলের মধ্যে ভাসতে দেখেছিল, এবং তখন তারাই গ্রামের বাকিদের এই খবরটা জানায়। গ্রামের মানুষজনেরা যখন বামুনদের বড় বউয়ের মৃতদেহটাকে জল থেকে ডাঙায় তোলার ব্যবস্থা করে ডাঙায় তুলল, তখন দেখা গেল ঠিক নারায়ণের দেহটা যেমন খাবলে খাবলে কেউ মাংস তুলে খেয়েছিল, এই মৃতদেহটার থেকেও বিভিন্ন জায়গায় মাংস খণ্ড খণ্ড করে খাবলে খাবলে তুলে কেউ খেয়েছে। এইভাবে আস্তে আস্তে গ্রামের ভেতরেও এই অপশক্তি ঢুকে পড়েছিল। প্রায় সময় রাতের অন্ধকারে কেউ বাড়ির উঠোনে কারোর হাঁটা চলার শব্দ শুনতে পেত, এমনকি বিভিন্ন রকম অস্বাভাবিক গর্জনের আওয়াজও পেত। সেটা কখনো পশুর বা কখনো চেনা মানুষের গলা নকল করে ডাকার শব্দ, কখনো বা হাড় কাঁপানো হাসির শব্দ। এরপর থেকে এরকম ঘটনা প্রায়ই ঘটতে থাকলো। এইভাবে 1 মাসের মধ্যে প্রায় প্রত্যেক ঘর থেকেই কেউ না কেউ নানাভাবে ওই অপশক্তির হাতে প্রাণ হারাতো। এতে মানুষ আরও ভয় পেয়ে গেল। তখন গ্রামের সকল বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা মিলে ঠিক করলো যে সন্ধ্যের পর কেউ যেন বাড়ি থেকে একা না বেরোয়, আর কেউ একা একা যেন গ্রামের পুকুর বা জঙ্গলে না যায়। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। আর আবারও গ্রাম থেকে কেউ না কেউ এই একইভাবে হারিয়ে যেত। কখনো মৃতদেহ খুঁজে পাওয়া যেত, আবার কখনো পাওয়া যেত না, শুধু পড়ে থাকতো হাড় কঙ্কাল। এইভাবে চলতে চলতে এখন মানুষ পুরোপুরি ঘরবন্দি হয়ে গেছে। কেউ আর সাহস করে দিনের আলোতেও ঘর থেকে বের হতে চায় না। রাতের বেলা তো দূরের কথা, প্রত্যেকের মনেই একটা ভয় ঢুকে গেছে। সবাই বলছে গ্রামে হয়তো কোনো অশুভ শক্তির ছায়া প্রবেশ করেছে, কিন্তু এই ঘটনা কে ঘটাচ্ছে বা এর পেছনে কে আছে কিছুই বোঝা যাচ্ছে না। আর এরই মধ্যে আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেল। আপনার বাড়িতে আবার কি দুর্ঘটনা ঘটল? আজ 2 মাস হলো আমার ছোট ভাই উদয় কলকাতা থেকে একেবারে বিয়ে করে বউ নিয়ে এসেছে। ও বিয়ে করে বউ নিয়ে এসেছে বলে আমাদের বাড়িতে সেরকমভাবে কেউ কোনো আপত্তি জানায়নি। প্রথম 1 মাস সব ঠিকঠাকই ছিল। তারপর যত দিন যায় নতুন বউ কেমন যেন অদ্ভুত আচরণ করে। এই যেমন ধরুন, ও যখন খেতে বসে তখন খাবার এমনভাবে খায় যেন অনেক দিন কিছু খায়নি। প্রয়োজন হলে 2 হাত দিয়েও খাবার খায়। এছাড়া ও যখন পুকুরে চান করতে যায় তখন জল থেকে কিছুতেই উঠতে চায় না, প্রায় সারা দিনই জলে থাকে।
প্রথম প্রথম এই ব্যাপারটাকে আমরা এতটা গুরুত্ব দিইনি, ভেবেছিলাম শহরের মেয়ে তো, পুকুর আগে কখনো দেখেনি, তাই হয়তো এরকম করছে। কিন্তু এই ঘটনা প্রায় দিনই ঘটতে থাকে। তাছাড়া প্রায় দিন রাতের বেলায় নতুন বউ তার ঘরে থাকে না, কোথায় যে যায় তা আমার ভাই উদয়ও কিছু বলতে পারে না। কারণ উদয় এতটাই গভীর ঘুমে থাকত সে কিছু টের পেত না। আমিও হয়তো কিছুই জানতে পারতাম না যদি না নিজের চোখে দেখতাম। কি দেখেছেন আপনি? আমার শরীরটা সেদিন ভালো ছিল না, তাই রাতে ঠিকমতো ঘুম হয়নি, বিছানায় শুয়েছিলাম। হঠাৎ করেই খামার থেকে মুরগিগুলো প্রচণ্ড জোরে ডাকতে লাগলো। আমি ভাবলাম হয়তো কোনো বন্য শিয়াল বা কুকুর খামারে ঢুকে পড়েছে, তাই হাতে একটা টর্চ নিয়ে বিছানা থেকে উঠে দরজা খুলে খামারে ঢুকলাম। চারিদিকে অন্ধকার ছিল, ভালো করে কিছু দেখা যাচ্ছিল না, তাই হাতের টর্চটা জ্বেলে আমি যা দেখলাম তাতে আমার নড়াচড়ার মতো একটুও ক্ষমতা রইল না। আমি দেখলাম আমারই ছোট ভাইয়ের বউ দু হাতে দুটো মুরগিকে ধরে দাঁত দিয়ে পালক ছাড়িয়ে দাঁত বসিয়ে মুরগির কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর মুরগির দেহ থেকে টাটকা রক্ত মাটিতে পড়ে মাটি একেবারে ভিজে যাচ্ছে। সেই সময় নতুন বউয়ের চোখ মুখের চেহারা যেন একেবারে পাল্টে গেছিল। ওই দৃশ্য দেখার পর আমি কোনো রকমে সেখান থেকে বেরিয়ে নিজের ঘরে চলে আসি। এই ঘটনা দেখে আমি প্রথমে নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছিলাম না। আমি সম্পূর্ণ ব্যাপারটাকে নিজের মনের ভুল বলেই ধরে নিয়েছিলাম, কারণ নিজের ভাইয়ের বউয়ের সম্বন্ধে এই ধরনের কথা আমি কাকেই বা বলবো? কেউ তো আমার কথা বিশ্বাসই করবে না। কিন্তু একটু উৎসাহের সঙ্গে আমি জিজ্ঞেস করলাম, কেন বলো তো, ছোট বউয়ের আচার আচরণে কি তেমন কোনো অদ্ভুত রকমের ব্যাপার লক্ষ্য করেছ, তাই না? আমার কথাগুলো শুনে আমার বউ বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকালো, তারপর বলল, তাহলে এই তুমিও কি কিছু দেখেছ? না না, তেমন কিছু না। তাছাড়া তুমি কি বলবে বলছিলে সেটা আগে বলো। তারপর আমার বউ বলল, দুদিন আগে আমি ছোট বউকে বলেছিলাম, জানলে, বলেছিলাম মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রাখতে। এই বলে আমি রান্নাঘরে অন্য কাজকর্ম করছিলাম। খানিক বাদে যখন ফিরে এসে দেখি, সে কি বলবো তোমাকে, আমার মুখ দিয়ে যে তখন আর কোনো কথাই বেরোয় না। কোনো মানুষ ওভাবে কাঁচা মাছ চিবিয়ে খেতে পারে বলো তো? হ্যাঁ, ও মা গো বাবা, আমি তো এমন কথা বাপের জন্মেও শুনিনি। আমি তো এমন কাণ্ডি দেখে ছোট বউকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ছোট বউ, তুমি এ কি করছো গো? হ্যাঁ, বলি কাঁচা মাছ আবার কেউ খায় নাকি? সে ছোট বউ কিন্তু আমার কথার কোনো উত্তর দিতে পারল না, জানো। সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটে দৌড়ে চলে গেল। আমি ভাবলাম হয়তো শহরে মেয়েরা এমনভাবে কাঁচা মাছটা চিবিয়ে খায়। ও বাবা, যদিও আমি এমন কথা কাউকে বলতে চাইনি, কি বলি বলো তো, তোমাকেই বললাম। আর ওই প্রায় দিনই তো দেখি ছোট বউয়ের মুখে কেমন রক্তের দাগ লেগে আছে। হ্যাঁ গো, তবে আর বলছি কি, 2-4 দিন দেখার পর এমন কাণ্ডি দেখে আমি একদিন জিজ্ঞেস করলাম তাকে, হ্যাঁ গো ছোট বউ, বলি তোমার মুখে এরকম রক্তের দাগ কোথা থেকে এলো গো? তখন আমাকে সে উত্তরে কি বললো জানো?
আসলে কাল রাতের বেলায় দাঁতের গোড়া থেকে রক্ত বেরোচ্ছিল, তাই হয়তো লেগে আছে। আমি তাকে আবারও জিজ্ঞেস করলুম, বলি তোমার দাঁতের গোড়ায় কি প্রতিদিনই রাতের বেলায় রক্ত বের হয় ছোট বউ? হ্যাঁ, আমি তো আজ বেশ কয়েকদিন ধরে দেখছি তোমার মুখে এমন রক্ত লেগে আছে। এই কথা জিজ্ঞেস করতেই ও মা গো, সে ছোট বউ আমার দিকে এমন ভাবে তাকালো গো, কি বলবো, যেন মনে হচ্ছে সুযোগটা পেলেই একেবারে আমাকে গিলে খেয়ে নেয়। তখন জানো তো, ওই ছোট বউয়ের চোখ মুখের চেহারা একেবারে অন্যরকম হয়ে গিয়েছিল। ও বউকে যে আমি চিনি না। ও মা গো, সে কথা ভাবলেও না, এই দেখো আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর থেকে বাবা আমি আর ওই ছোট বউয়ের সাথে খুব একটা কথাবার্তা কই না। মা গো, সেদিন আমার বউয়ের মুখে এই সমস্ত কথা শোনার পর আমি সেই মুহূর্তে এই ব্যাপারে আর কোনো কথা তাকে বলিনি। কিন্তু তার দুদিন না যেতেই আমার ছোট ভাই হঠাৎই একদিন আমার কাছে এসে ভয়ে ভয়ে বলল, দাদা, তোমাকে একটা কথা বলবো বলে এসেছিলাম। আমি ভাইয়ের চোখ মুখ দেখে বুঝতে পারলাম কিছু একটা ঘটেছে। চোখ মুখের মধ্যে ভয়ের একটা ছাপ রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কি বলবে বলো? দাদা, আমি যে মেয়েটিকে বিয়ে করে নিয়ে এসেছি সেই মেয়ে এই মেয়েটা নয়। কারণ আমি যাকে বিয়ে করেছি সেই ঋতু খুব ঠান্ডা স্বভাবের মেয়ে, কিন্তু এখন আমি যে ঋতুকে দেখছি সে সম্পূর্ণ একটা অন্য মেয়ে। এখন ওর কাছে যেতে আমার ভয় হয়, ওর চোখের দৃষ্টি দেখলে আমার ভয় হয়, মনে হয় এখনই আমাকে মেরে ফেলবে। দাদা, আমার মনে হয় ওর মধ্যে কিছু একটা অশুভ শক্তি ভর করেছে, তা না হলে এইভাবে ওর আচার আচরণ বদলে গেল কিভাবে? সেদিন ভাইয়ের কথাগুলো শুনে আমি একটু সাহস পেলাম। তারপর আমি যা যা দেখেছিলাম এবং আমার বউয়ের মুখে যা কিছু শুনেছিলাম তার সব কিছুই ভাইকে জানালাম। ভাই সব শুনে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর বলল, দাদা, দাদা, যেমন করে হোক ঋতুকে তুমি আমার কাছে সুস্থভাবে ফিরিয়ে এনে দাও দাদা। সেদিন আমার ভাইয়ের চোখের জল মুছে প্রতিজ্ঞা করেছিলাম ঋতুকে আমি ভাইয়ের কাছে ফিরিয়ে দেবই। কিন্তু মনে হয় আমার আর ভাইয়ের মধ্যে যে কথাগুলো হয়েছিল সেগুলো কোনোভাবে ছোট বউ টের পেয়েছিল। তাই তার একদিন পেরোতে না পেরোতেই আমার স্ত্রীকেও ওই অপশক্তির হাতে প্রাণ দিতে হলো। শুধু এখানেই থেমে থাকলো না, আমার বাবা মাকেও প্রাণ দিতে হলো ওই রাক্ষসীর হাতে। এখন পুরো বাড়িটা খা খা করছে। আমি আর ভাই ছাড়া বাড়িতে কেউ নেই। ভাগ্যিস মেজ ভাইটা এই গ্রামে থাকে না, তা না হলে হয়তো ছেলে পেলে নিয়ে ওকে ওই রাক্ষসের হাতেই মরতে হতো। এভাবে আমি যখন একের পর এক সবাইকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছিলাম, তখন ভবঘুরে হয়ে গ্রামের শেষ প্রান্তে যে মন্দিরটা রয়েছে সেখানে গিয়ে ভগবানের কাছে আত্মসমর্পণ করেছিলাম। আর তখনই মন্দিরের যে পুরোহিত মশাই আছেন তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, যা হারাবার তা তো হারিয়েছ। গ্রামের অবস্থা এখন খুব একটা ভালো নয়। যা কিছু করতে হবে খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করতে হবে। এই বলে উনি ওনার দাদামশাইয়ের কাছে নিয়ে গেলেন। আর সেখানে আমি পুরোহিত ঠাকুরের দাদামশাইয়ের কাছে বেশ কিছু জরুরি কথা জানতে পারি। আমি তখন প্রশ্ন করলাম, কি এমন কথা জানতে পারলেন? অনেক অজানা তথ্য জানতে পারলাম ঠাকুরমশাই। যে কথাগুলো জানতে পারলাম সেগুলো হয়তো আপনারও শুনলে অনেক কাজে লাগতে পারে। পুরোহিত ঠাকুরের দাদামশাইকে আমি আগে কখনো দেখিনি। মানুষটাকে এই প্রথমবার দেখলাম। তিনি আমাকে দেখে চিনতে পেরেছিলেন। আমাদের পরিবারের মোটামুটি সবারই নাম তিনি সহজে বলে ফেললেন। মানুষটা অনেক বৃদ্ধ হয়েছিল। ওনার বয়স যে কত তা আমি নিজেও জানি না, তবে দেখে মনে হলো 100 পার হয়ে গেছে।
উনি এই গ্রামের খুঁটিনাটি ব্যাপারে অনেক কিছু জানেন। ওনার নাম হলো বশিষ্ঠ পুরোহিত। উনি আমাকে গ্রামের এই অশুভ শক্তি সম্পর্কে কিছু কথা বলেছিলেন। আমি তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলাম, আর তখন উনি আমাকে সান্ত্বনা দিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। শুধু মন দিয়ে শোনো আমি যে কথাগুলো বলছি। আর আমি তোমাকে যার কাছে পাঠাবো সেও একজন বড় তান্ত্রিক, সাধক। সেই একমাত্র তোমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে। হ্যাঁ বলুন পুরোহিত মশাই, আপনি যা বলবেন আমি এখন তাই করব। কারণ আমার যা হারাবার তা তো হারিয়েছে। আমি চাই না এই গ্রামের আর কোনো মানুষের কোনো ক্ষতি হোক। তাতে আপনি আমাকে যেখানে যেতে বলবেন আমি সেখানেই যাব। তবে শোনো, এই অশুভ শক্তি আর কেউ নয়, এটা হলো একটা ভয়ঙ্কর রাক্ষস। এই রাক্ষস হঠাৎ গ্রামে ঢোকেনি, এর পেছনে বড় কোনো কারণ আছে। কয়েক বছর আগে আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী অশ্বমেধ শুকিয়ে গিয়েছিল। তখন গ্রামের কিছু লোভী মানুষ সেই নদীর গভীর থেকে সোনা খুঁজতে গিয়ে কিছু পবিত্র শিলার ক্ষতি করেছিল। সেই শিলাগুলো ছিল দেবতাদের আশীর্বাদে রক্ষিত। শিলার ক্ষতি হতেই নদীর রক্ষক দেবতা ক্রুদ্ধ হয়ে সেই স্থান থেকে চলে যান। তখনই জল রাক্ষস জন্ম নেয়। এই রাক্ষস প্রকৃতপক্ষে নদীরই এক শক্তি। সে পবিত্রতা নষ্ট হওয়ার প্রতিবাদ নিতে এসেছে। আগে সে আমাদের পশুদের মেরে ফেলেছে, এখন আমাদের পালা। যদিও আমরা এর প্রকৃত কারণ জানি না, তবে হয়তো এটাকে থামানো সম্ভব। আর এই কাজ করতে পারে তেমন একজন, যার কাছে আমি তোমাকে পাঠাতে চাই। সেই হলো তারানাথ তান্ত্রিক। তারপর এই বশিষ্ঠ পুরোহিতের কাছ থেকে আমি আপনার ঠিকানা পাই এবং ওই অশুভ শক্তির চোখ এড়িয়ে রাতের অন্ধকারে কলকাতা যাওয়ার জন্যই ট্রেন ধরেছিলাম। বুঝলাম। তোমার সব কথা শুনে আমি এটুকু বুঝলাম যে তোমাদের গ্রাম এখন চরম সংকটের মধ্যে রয়েছে। কিশোরী অবাক হয়ে বলল, জল রাক্ষস? জল রাক্ষসের নাম আমি এই প্রথম শুনলাম। এরকম ধরনেরও যে কোনো রাক্ষস থাকতে পারে সেটা আমার জানাই ছিল না। তা যা বলেছো তুমি। ঠাকুরমশাইয়ের কাছে এই জল রাক্ষসের নামটা শুনে আমারও মনের মধ্যে একটা ভয়ের উত্তেজনা কাজ করছে। আমাদের কথা শুনে ঠাকুরমশাই বললেন, শেষ পর্যন্ত গল্পটা শোনো, তাহলে বুঝতে পারবে এই গল্পের মধ্যে শুধু যে রাক্ষসের ভয়াবহতা আছে তা নয়, লুকিয়ে আছে কিছু স্বার্থপর মানুষের স্বার্থপরতা। তারপর তারানাথ আবার বলতে শুরু করলো, তবে যাই হোক, ভোর রাতে আমরা স্টেশন থেকে বেরিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যখন গ্রামে পৌঁছালাম তখন সকাল হয়ে এসেছে। পূর্ব দিক থেকে সূর্য উঁকি মারছে। চারিদিকে পাখিদের কলরব বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবুও যেন গ্রামের বাতাসের মধ্যে একটা ভয়াবহতা বিরাজ করছে। যত গ্রামের ভিতরে প্রবেশ করছি ততই বাতাস যেন ভারী ভারী হয়ে আসছে। অবশেষে মিত্তিরদের বাড়িতে এসে উঠলাম। অভয় আমাকে তাদের বাড়ির ঈশান কোণে দাওয়া উঁচু যে ঘরটা ছিল সে ঘরটায় থাকার ব্যবস্থা করে দিল। আমি সেই ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলাম। সারা রাত ভালো করে ঘুম হয়নি, তার উপর অনেকটা পথ পায়ে হেঁটে আসা হয়েছে, তাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। বিছানায় বসে বিশ্রাম নেওয়ার সময় প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। চোখে ঘুম নেমে এসেছিল, আর ঠিক তখনই একটা নূপুরের শব্দ শুনতে পেলাম। নূপুরের শব্দটা ক্রমশ জোরালো হয়ে উঠছিল। ঠিক তখনই আমার চোখ গেল দরজার দিকে। মনে হলো কেউ যেন আমার ঘরের দিকে এগিয়ে আসছে। আর ঠিক তখনই
আমার দরজার সামনে একটা কম বয়সী মেয়ে এসে উপস্থিত হলো এবং বাইরে দরজা দিয়ে উঁকি মেরে এক দৃষ্টে তাকিয়েছিল আমার দিকে। তার চোখে মুখে ভয়ঙ্কর একটা রাগ প্রকাশ পাচ্ছিল, যেন মনে হচ্ছিল আমি আসাতে সে অসন্তুষ্ট হয়েছে। যদিও মেয়েটিকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম এই মেয়েটি হয়তো অভয়চরণের ছোট ভাইয়ের স্ত্রী, যার নাম ঋতু। মেয়েটি দেখতে শুনতে বেশ ভালো, ছিমছাম চেহারা, গায়ের রং ফর্সা, মুখের মধ্যে কেমন যেন একটা মায়া মায়া ভাব ছিল। এক মুহূর্তের জন্যে মনে হলো মেয়েটি যেন আমার কাছ থেকে সাহায্য চাইছে, যাতে আমি ওকে ওই অপশক্তির হাত থেকে মুক্তি দিই। কিন্তু পরক্ষণে তার চোখে মুখে ভেসে উঠল এক ভয়ঙ্কর চেহারা। কিছুক্ষণ বাদে আমার ঘরের দিকে কারোর আসার পায়ের শব্দ শুনতে পেলাম। ঠাকুর মশাই, আপনার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না তো? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তুমি আমাকে নিয়ে ভেবো না। তবে আমি একবার তোমাদের পুরোহিতের দাদামশাইয়ের সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ 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 ঠাকুর মশাই, আপনি যখনই বলবেন আমি আপনাকে তখনই নিয়ে যাব। আমি এখনই যেতে চাই, কারণ আমি আমার সাধনা চোখ দিয়ে যা দেখলাম তাতে বেশি সময় নষ্ট করা যাবে না। যত সময় নষ্ট হবে বিপদ আরো তত বাড়বে। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি তৈরি হয়ে থাকুন, আমি আপনাকে এক্ষুনি নিয়ে যাব। তারপর অভয়ের সাথে আমি পুরোহিত মশাইয়ের কাছে গেলাম। পুরোহিত মশাইকে দেখে আমি হাত জোড় করে প্রণাম করলাম। উনি আমার দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন, তারপর অনেক কষ্টে আস্তে আস্তে বললেন, তুমি এসেছো বাবা, আমি তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। আমি জানি একমাত্র তুমিই পারবে আমাদের গ্রামকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে। আমি জানি তুমি উত্তরবঙ্গ থেকে সোজা এখানেই এসেছো। কি ঠিক বললাম তো? আমি কিছুক্ষণের জন্যে হলেও অবাক হয়ে গেলাম। তারপর জিজ্ঞাসা করলাম, আপনি কি করে জানলেন যে আমি উত্তরবঙ্গ গিয়েছিলাম? উনি আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তুমি যার কাছে গিয়েছিলে বাবা, তিনিই আমাকে সব জানিয়েছেন। এরপর আমি আর কিছু বললাম না, শুধু সাধু বাবাকে মনে মনে প্রণাম জানালাম আর সবার অলক্ষ্যে আশীর্বাদ চেয়ে নিলাম। পুরোহিত বললেন, তুমি হয়তো অভয়ের কাছ থেকে রাক্ষস সম্বন্ধে কিছু কথা শুনেছ, কিন্তু তোমার এটাও জানা দরকার যে রাক্ষসকে শক্তি যোগাচ্ছে সেই অভিশপ্ত শিলাগুলো। সেই শিলাগুলোকে আবার পবিত্র করতে হবে, তবে এটা সহজ হবে না। রাক্ষসটি সেই শিলাগুলো পাহারা দিচ্ছে। সব কিছু শোনার পর আমি অভয়চরণকে বললাম, আমাকে একবার ওই নদীটার কাছে নিয়ে যেতে পারবে যেখানে ওই রাক্ষসের জন্ম হয়েছিল? হ্যাঁ ঠাকুর মশাই, আপনাকে নিয়ে যাব। আপনি কি এখন যেতে চান? হ্যাঁ, এখনই যাব। এরপর আমরা সেই নদীটার কাছে গেলাম। নদীর আশপাশটা ঘুরে দেখলাম সেখানে অনেক মৃত জীবজন্তুর হাড় কঙ্কাল পড়ে আছে, আর নদীর জল শুকিয়ে যাওয়ায় সেখান থেকে একটা বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে। আমি বুঝতে পারলাম রাক্ষস এখন এই নদীতে আর থাকে না। নদীর জল শুকিয়ে যাওয়ায় সে এখান থেকে অন্যত্র বাস করছে। তবে বশিষ্ঠ ঠাকুর যে শিলার কথা বলেছেন সেই শিলা এই নদীর গর্ভেই রয়েছে। আগে আমাদের এই শিলাগুলোকে উদ্ধার করতে হবে, তারপর বিশেষ রকমের পুজো ও
ও তন্ত্রক্রিয়ার সঙ্গে সেই শিলাকে পবিত্র করতে হবে, কিন্তু এর আগে জানতে হবে এই মুহূর্তে রাক্ষসের অবস্থান কোথায়। এই সমস্ত কথা আমি মনে মনে ভাবছিলাম। কি হলো ঠাকুর মশাই, আপনি এইভাবে দাঁড়িয়ে গেলেন চুপচাপ হয়ে, কিছু বলছেন না যে? না, ঠিক আছে, আমার যা দেখার আমি দেখে নিয়েছি, এখন চলো এখান থেকে। এই বলে আমরা সেখান থেকে আবার বাড়িতে ফিরে এলাম। আমি ভেবে দেখলাম অভয়কে এখন কিছু জানানো যাবে না, আগে আমি নিজে ভালোভাবে সবকিছু দেখে নিই। কিভাবে কি করতে হবে সবকিছু ঠিকঠাক না করে অভয়কে এই মুহূর্তে কিছু জানানো যাবে না, কারণ এখনো পর্যন্ত রাক্ষসের বাসস্থান সম্পর্কে আমি কিছু জানতে পারিনি। ঠিক তখনই আমার মনে হলো ঋতুর কথা, মানে অভয়চরণের ছোট ভাইয়ের স্ত্রীর কথা। আচ্ছা, কোনোভাবেই ওই রাক্ষস কি ঋতুর মধ্যে রয়েছে? তার আচার আচরণ তো আমার সুবিধাজনক মনে হলো না। আমি কি একবার অভয়চরণের ছোট ভাইয়ের সঙ্গে কথা বলে দেখব, নাকি আজকের রাতটা অপেক্ষা করব? এই সমস্ত কথা ভাবছিলাম আর ঘরের মধ্যেই পায়চারি করছিলাম। আর ঠিক তখনই অভয়চরণ আমার ঘরে এসে বলল, ঠাকুর মশাই, আপনি কিছু ভাবছেন? না, সেরকম কিছু না, তবে তুমি কিছু যদি না মনে করো তাহলে তোমার ভাইকে একবার আমার কাছে পাঠিয়ে দাও। ওর স্ত্রীর সম্পর্কে আমি কিছু কথা জানতে চাই। অভয়চরণ আমার কথা মতো তার ভাই উদয়কে আমার কাছে পাঠিয়ে দিল। তারপর আমি ওদের সঙ্গে কথা বলে জানতে পারি তার স্ত্রীর সম্বন্ধে বেশ কিছু কথা। কি কথা জানতে পারলেন ঠাকুরমশাই? আমি জানতে পারলাম উদয়ের স্ত্রীর বয়স এখন 20। গত 2 থেকে 2.5 মাস হলো ওদের বিয়ে হয়েছে। ওরা যেদিন বিয়ে করে গ্রামে ফিরছিল সেদিন স্টেশনে কোনো ভ্যান না থাকায় স্টেশন থেকে বাড়ি পর্যন্ত প্রায় হেঁটে এসেছিল। আর সেই সঙ্গে ওদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গিয়েছিল। সেই রাতে উদয়ের স্ত্রীর সাথে এই দুর্ঘটনাটা ঘটেছে। কি ঘটনা ঘটেছিল ঠাকুরমশাই সেই দিন রাতে? সেদিন রাতটা ছিল পূর্ণিমার রাত, আর সেই রাতেই চাঁদ যখন মাথার উপর গোল থালার মতো হয়ে জ্বলজ্বল করছিল, ঠিক তখনই কোনোভাবে তারা রাস্তা ভুল করে শুকিয়ে যাওয়া অশ্বমেধ নদীর কাছে চলে এসেছিল। তাই ওই রাক্ষস সেই মুহূর্তে ওই মেয়ের উপর ভর করেছিল। তারানাথের মুখের কথা শেষ হতে না হতেই কিশোরী উত্তেজিত হয়ে আবারও জিজ্ঞাসা করল, তাহলে ওই রাক্ষসটাই কি অভয়চরণের ভাইয়ের স্ত্রীকে মেরে ফেলেছিল, তারপর উদয়ের স্ত্রীর রূপ নিয়ে তাদের বাড়ি গিয়েছিল? হ্যাঁ, কথাটা তুমি ঠিক বললেও শেষটা তুমি ঠিক বলনি, কারণ উদয়ের স্ত্রীকে মেরে ফেলাটা সহজ হতো না। কেন ঠাকুরমশাই, আপনি এরকমভাবে কেন বলছেন? উদয়ের স্ত্রী কি সাধারণ মানুষ নয়? উদয়ের স্ত্রী ঋতু তোমার আমার মতোই সাধারণ মানুষ, কিন্তু আমি ঋতুর নাম এবং জন্ম তারিখ নিয়ে গণনা করে জেনেছি ওর জন্ম হয়েছিল রোহিণী নক্ষত্রে। সময় আর ঘটনাচক্রে সেই দিনটাও ছিল পূর্ণিমার দিন। আকাশে যখন সেই দিন উল্কাবৃষ্টি হয়েছিল তখন ওই উল্কাবৃষ্টির সামান্যতম আলোর ছটা ওই নবজাতক শিশুর ওপর পড়েছিল। তাই ঋতুর মধ্যে কিছু ঐশ্বরিক ক্ষমতা ছিল, কিন্তু সেটা ঋতু নিজেও জানত না। যেহেতু সে একজন সাধারণ মানুষ বা মানব শিশু ছিল, এদিকে ওই রাক্ষসের জন্ম দৈবশিলা থেকেই।
তাই ওই রাক্ষস ছিল যথেষ্ট ক্ষমতাবান। তাই ঋতুকে সে যদি রোহিণী নক্ষত্রের সময় পূর্ণিমার দিনই বলি দিতে পারে ওই শিলার সামনে, তাহলে ওই রাক্ষসের ক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে। এদিকে ঋতু যেদিন গ্রামে ফিরছিল সেই দিনটাও পূর্ণিমার দিন হলেও রোহিণী নক্ষত্রের সময় ছিল না। তাই ওই রাক্ষস তার মায়া বলে তাদেরকে অশ্বমেধ নদীর কাছে টেনে নিয়ে আসে এবং ঋতুকে বশ করে। ওই রাক্ষস যখনই ঋতুকে বশ করে তখনই সে জানতে পারে ঋতুর মধ্যেও কিছু ঐশ্বরিক ক্ষমতা আছে। তাই ওই রাক্ষস কেবলমাত্র রাতের 2 প্রহরের জন্য ঋতুর শরীরকে নিজের আয়ত্তে রাখতে পারে এবং অপেক্ষা করে নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে ঠাকুরমশাই, অভয়চরণের বাবা মা এবং তার স্ত্রীকে কে মেরেছে, ঋতু না ওই রাক্ষস? ওই জায়গাটা তো বুঝতে পারলাম না। হ্যাঁ, এই কথাটা তুমি ঠিক বলেছ। এই প্রশ্নটা সেই সময়ে আমার মাথাতেও এসেছিল। তাই আমি ঋতুর সঙ্গে আলাদা করে কথা বলি এবং বেশ কিছু কথা আমি জানতে পারি। সেই দিন ঋতু আমাকে বলেছিল, ঠাকুরমশাই বিশ্বাস করুন, আমি কোনো রাক্ষসী নই, আমি একজন সাধারণ মেয়ে। আমি কাউকে মারিনি। ওই রাক্ষসকে আমি নিজের চোখে দেখেছি। যেদিন ওই রাক্ষস নিজের রূপ ধরে আমাকে বলেছিল যে নির্দিষ্ট সময় এলে সে তার দেবতার সামনে আমাকে বলি দেবে এবং দ্বিগুণ ক্ষমতা অর্জন করবে, সেই দিন ওই সমস্ত কথা বাবা মা এবং দিদিভাই শুনে ফেলেছিল। এবং ওই ঘটনাটা ওই দানব আকৃতি রাক্ষসটা কোনোভাবে টের পেয়েছিল। তাই প্রথমে দিদিভাইকে এবং পরে বাবা মাকে মেরে ফেলেও। আর সেই ঘটনাগুলো এমনভাবে ঘটেছিল যেখানে আমিও উপস্থিত ছিলাম। তাই সবাই আমাকেই রাক্ষসী মনে করে। কিন্তু বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমি কাউকে মারিনি। সুতরাং এর থেকে বোঝা যায় যে ওই রাক্ষস ঋতুর রূপ নিয়ে বাকি সময়টা বাড়িতে থাকতো এবং বাড়ির সবাইকে ভয় দেখাতো। এই কথাগুলো বলে মেয়েটি আমার সামনে মাটিতে বসে পড়ে এবং আমার পা দুটি ধরে অঝর নয়নে কাঁদতে থাকে। আমি তখন তাকে সান্ত্বনা দিয়ে বলি, তুমি চিন্তা করো না মা, আমি যখন আছি তখন তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। এই বলে আমি আমার ঝোলা থেকে একটা মন্ত্রপুত রুদ্রাক্ষ এবং মধুসুন্দরী দেবীর কাছ থেকে আনা আশীর্বাদী ফুল একটা লাল শালুতে বেঁধে তাকে মন্ত্রপুত করে তার হাতে দিলাম এবং বললাম, এই জিনিসটা সব সময় তোমার সাথে রাখবে, এটাকে কখনো তোমার থেকে আলাদা করবে না। এটা যতক্ষণ পর্যন্ত তোমার কাছে থাকবে ওই রাক্ষস তোমাকে স্পর্শও করতে পারবে না। আমি সমস্ত ঘটনা শুনে বুঝলাম। তারপর ঠিক করলাম আগে আমাকে রাক্ষসটার দুর্বলতা কি সেটা জানতে হবে। কিন্তু কিভাবে? এই সমস্ত কথা যখন ভাবছিলাম, আর ঠিক তখনই আমার ঘরের দরজার সামনে মনে হলো সাদা কাপড় পরে কেউ যেন দাঁড়িয়ে আছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম একজন সাধু। স্পষ্ট করে সাধু বাবার মুখ দেখা গেল না। পরনের পোশাক ও চেহারার বিবরণে আমি যতটুকু দেখলাম তাতে আমার সাধু বাবাকে চিনতে অসুবিধে হলো না। আমি ওনার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কিছু একটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, আর ঠিক তখনই তিনি বললেন, এই গ্রামে শুধু একটি রাক্ষস নয়, একটি অভিশাপও কাজ করছে। এই রাক্ষস এখানে এসেছে মানুষের লোভ আর পাপের কারণে। তবে এর ক্ষমতা সীমাবদ্ধ, একে থামানো সম্ভব। সাধু বাবা আরো বললেন,
রাক্ষসটি কেবল জল থেকেই শক্তি পায়, কিন্তু অশ্বমেধ নদী যেহেতু শুকিয়ে গেছে তাই ওই রাক্ষস এখন দুটি রূপ ধারণ করেছে। একটি রূপ নিয়ে নদীর ওই শিলাগুলিকে রক্ষা করছে, আর আরেকটি রূপ গ্রামের এক এক প্রাচীন পুকুরে রয়েছে। তার কারণ গ্রামের এই পবিত্র পুকুরের তলায় একটি দেবশিলার অস্তিত্ব ছিল, এবং এই দেবশিলাটি সারা গ্রামকে রক্ষা করত। কিন্তু বেশ কয়েক বছর আগে কিছু লোভী মানুষ এই শিলাটিকে তুলে এনে বিক্রি করতে গিয়েছিল, আর ঠিক তখনই সতর্কতার অভাবে তারা শিলাটিকে ভেঙে ফেলে। ফলে সেই অপরাধে পুকুরটিও অভিশপ্ত হয়ে যায়, এবং সেই থেকেই ওই পুকুরটিতে রাক্ষসটি বসবাস করে। তার সঙ্গে এটাও মনে রেখো, ওই রাক্ষসের শরীরের পেছনে একটি বিশেষ চিহ্ন রয়েছে। যদি সেটি খুঁজে বের করে আঘাত করা যায় তবে রাক্ষস দুর্বল হয়ে যাবে এবং তাকে শেষ করা সম্ভব হবে। তবে এই কাজ করা খুব একটা সহজ হবে না। আর একটা কথা মনে রেখো, এই কাজ তোমার একার পক্ষে করা সম্ভব হবে না। তাই এমন কেউ একজন আসবে তোমাকে সাহায্য করতে, এবং একমাত্র তোমাদের দুজনের দ্বারাই এই কাজ করা সম্ভব হবে। তারপর আস্তে আস্তে সব ধোঁয়াশা কেটে গেল, এবং সাধুর ছায়ামূর্তিটা যেন বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার কি করা উচিত, এবং সেই সঙ্গে অপেক্ষা করতে লাগলাম সেই আগন্তুকের। সেই সঙ্গে আমার কাছে এটাও পরিষ্কার হলো যে এই রাক্ষসের শক্তি গ্রামবাসীদের ভুল থেকেই তৈরি হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত আমি অভয়চরণকে ডেকে রাক্ষসী সম্বন্ধে বেশ কিছু তথ্য দিলাম এবং বললাম, এই রাক্ষসটিকে শেষ করতে হলে আমার বেশ কিছু বলবান লোকের প্রয়োজন, এবং সেই সঙ্গে কিছু পুজোর জিনিসও লাগবে। আমি একটা ফর্দে লিখে দেব সেটা। হ্যাঁ, আরেকটা কথা, এই কাজের জন্যে আমার গ্রামের মন্দিরে ওই পুরোহিতকেই প্রয়োজন। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি যা বলবেন আমি ঠিক তাই ব্যবস্থা করব। অভয়চরণ চলে যাবার পর কিছুক্ষণ আমি নিজের ঘরে বসে সাধু বাবার কথাগুলো ভাবছিলাম, আর ঠিক তখনই দরজায় কারো টোকা মারার শব্দ শুনতে পেলাম। আমি তাকে ভেতরে আসার জন্যে বললাম। দেখলাম পুরোহিত মশাই এসেছেন। নমস্কার। নমস্কার। আসুন আসুন পুরোহিত মশাই, ভেতরে আসুন। আপনাকে আমার দরকার আগামী দিনে। আমি কি করতে চলেছি সেটা আপনারও জানা দরকার, কারণ এই কাজে আপনাকেও আমার লাগবে। হ্যাঁ, অবশ্যই ঠাকুর মশাই। আপনাকে যদি আমি কোনো কাজে সাহায্য করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। ঠাকুর মশাই, আমার এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো কালকে দাদা মশাই ভোর রাতে কিছু একটা দেখেছিলেন, তবে সেটা উনি আপনাকে বলতে চান। আপনি যদি দয়া করে একবার দাদা মশাইয়ের কাছে যান তাহলে খুব ভালো হয়। আমিও ভাবছিলাম একবার আপনার দাদা মশাইয়ের সাথে দেখা করব। ওনাকেও আমার অনেক কথা জানানোর আছে। এরপর সময় নষ্ট না করে আমি পুরোহিত মশাইকে সঙ্গে নিয়ে ওনার দাদা মশাইয়ের সঙ্গে দেখা করতে চলে গেলাম। ওনার দাদা মশাইয়ের উদ্দেশ্যে একটা প্রণাম জানিয়ে বললাম, রাক্ষসের দুর্বলতা জলেই লুকিয়ে আছে। সে জল থেকে দূরে গেলে দুর্বল হয়ে পড়ে। আমরা যদি কোনোভাবে তাকে গ্রামের কেন্দ্র থেকে দূরে নিয়ে গিয়ে শুকনো কোনো অঞ্চলে আটকে ফেলতে পারি তবে তাকে সহজে হারানো সম্ভব। আমার কথা শুনে পুরোহিত কাঁপা কাঁপা গলায় বললেন, সবই ঠিক আছে, কিন্তু সবসময় একটা কথা মনে রেখো, পবিত্র শিলাগুলিকে উদ্ধার করে পরিশুদ্ধ করতে হবে, এবং এই কাজে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে এই গ্রাম মাটির সঙ্গে মিশে যাবে, এবং সেই সঙ্গে রাক্ষস আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠবে। সুতরাং যা করবে তা খুব সাবধানে, যাতে কোনো ভুল না হয়। ঠিক আছে ঠাকুর মশাই,
আপনি যা বললেন আমি সব মনে রাখব। পরিকল্পনার বাস্তবায়ন করার জন্য কয়েকজন বলবান পুরুষদের নিয়ে একটি দল তৈরি করা হলো। দলটি রাতের অন্ধকারে নদীর ধারে সেই অভিশপ্ত শিলাগুলোর দিকে এগিয়ে গেল। কিন্তু শিলাগুলোর কাছাকাছি যেতেই রাক্ষস তাদের উপস্থিতি টের পেয়ে আক্রমণ করল। আমার নির্দেশেই দলটি রাক্ষসকে বিভ্রান্ত করার জন্য নদীর আশেপাশে আলো জ্বালাতে শুরু করল। রাক্ষস আলোর দিকে ধাবিত হল। তখনই আরেকটি দল বিশাল জাল নিয়ে প্রস্তুত ছিল। তারা রাক্ষসকে জলে আটকে ফেলল এবং তার শরীরে আগুনের তীর ছুঁড়তে লাগল। রাক্ষস ক্রমশ দুর্বল হতে থাকল। এক সময় রাক্ষস যখন প্রায় অচেতন হয়ে পড়ল, তখন আমি সেই শিলাগুলো উদ্ধার করে পবিত্র করার মন্ত্র পাঠ শুরু করলাম। কিন্তু তাড়াহুড়োর জন্য মন্ত্র পাঠ করতে গিয়ে কিছু ভুল উচ্চারণ হয় এবং এর ফল হয় খুব ভয়ঙ্কর। যে রাক্ষস এতক্ষণ অচেতন হয়ে পড়েছিল তার শক্তি যেন দ্বিগুণ হয়ে বেড়ে যায়। এবার সে রাক্ষস আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং এখন সে শুধু মানুষকে হত্যা করেই ক্ষান্ত ছিল না, তার চারপাশে একটা বিষাক্ত আবহ তৈরি করল, যার ফলে গ্রামের সমস্ত গাছপালা এবং ফসল নষ্ট হতে শুরু করল। এই মুহূর্তে আমি সকল গ্রামবাসীদের বলেছিলাম তারা যেন কোনোভাবে তাদের বাড়ি থেকে বের না হয়। আমি পুরো গ্রামটাকে বন্ধন মন্ত্র দিয়ে বেঁধে দিলাম, যাতে কোনো অশুভ শক্তি গ্রামে প্রবেশ করতে না পারে। ঠিক এই সময়ে এক অজ্ঞাতনামা যুবক গ্রামের প্রবেশ পথে এসে হাজির হল। যুবকটিকে দেখে আমি বুঝতে পারলাম এই সেই আগন্তুক যার কথা সাধু বাবা আমায় বলেছিল। যুবকটি দেখতে বেশ সুদর্শন, চোখে মুখে একটা নির্মলতার ছাপ, চোখের দৃষ্টিতে একটা উজ্জ্বল আত্মবিশ্বাস, সাধারণ ঢিলে ঢালা গেরুয়া পোশাক, গলায় একটা রুদ্রাক্ষের মালা, কপালে সিন্দুরের তিলক। যুবকটির চেহারাটির মধ্যে একটা সরলতা বিরাজ করছে, দেখলেই যেন মন জুড়িয়ে যায়। মনের মধ্যে একটা নির্মল শান্তি অনুভব করি। আমি অনেকক্ষণ নীরবে যুবকটিকে দেখছিলাম। কি হলো তারানাথ? আমাকে তুমি চিনতে পারছো না? দেখো, আমি এসেছি। আমি যাবার আগে তোমাকে বলে গিয়েছিলাম আবার কখনো প্রয়োজন হলে আমি আসব, তোমার সাথে আমার আবার দেখা হবে। আমি আমার কথা রেখেছি। হ্যাঁ, আমি আপনাকে চিনতে পেরেছি। সেদিন রাতের কথা আমি কোনো দিনও ভুলব না। আপনার সেই বলা কথাগুলো আজও আমার কানে বাজে। আমি যে আপনার দর্শন আবার পাবো, এটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমার প্রথম জীবনে আমি ওনাকে যেমন দেখেছিলাম, আজ এতগুলো বছর পেরিয়ে যাবার পরও সেই একই রূপের উজ্জ্বলতা। এই রূপের উজ্জ্বলতা দেখলেই মন যেন জুড়িয়ে যায়। সে হলো সেই অমর জীবন। অমর জীবন জানালো সে এই রাক্ষস সম্পর্কে অনেক কিছু জানে। এই রাক্ষসের জন্মের আসল রহস্য লুকিয়ে আছে এই গ্রামের প্রাচীন জমিদার বাড়ির অভিশাপের মধ্যে। সেই জমিদার বাড়ির পেছনে একটা অনেক বড় পুকুর ছিল, আর সেই পুকুরের নিচে জমিদার বাড়ির সমস্ত ধন সম্পদ লুকিয়ে রাখা হয়েছিল। এই জমিদার বাড়িতে
এক সময় বড় বড় ডাকাতদের আসা যাওয়া ছিল। এই ডাকাত দলের যিনি সর্দার ছিলেন, তিনি ছিলেন অত্যন্ত লোভী একজন মানুষ। সেই ডাকাত সর্দার প্রাচীন জমিদার বাড়িকে ধ্বংস করে দিয়েছিল। বাড়ির সকল সদস্যকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল, আর জমিদারকে ওই জমিদার বাড়ির পুকুরের সামনে জীবন্ত অবস্থায় পুঁতে দেওয়া হয়েছিল। ফলে ওই জমিদারের আত্মা ওই পুকুরের ধন সম্পত্তিগুলোকে রক্ষা করে চলছিল অনন্তকাল ধরে। তাই ওই ধন সম্পত্তিতে হাত দেওয়া কারো পক্ষে সম্ভব ছিল না, কারণ ওটা ছিল একটা অভিশপ্ত সম্পত্তি। ওই সম্পত্তিতে কেউ হাত দিলে সে শেষ হয়ে যাবে, তার রক্তে পুকুরের জল লাল হয়ে যাবে। এই জমিদার বাড়িরই একজন সদস্য সেই দলের একজন, যারা বহু বছর আগে শিলাগুলো নষ্ট করেছিল। অমরজীবন বলল, এই রাক্ষসকে শুধু মন্ত্র দিয়ে পরাজিত করা নয়, এর পেছনে আরো গভীর রহস্য আছে। রাক্ষসকে পরাজিত করতে হলে আমাদেরকে পুকুরের মাটির নিচে যে লুকোনো ধন আছে তা খুঁজে বের করতে হবে। ধন খুঁজে বের করার পর তা পবিত্র শিলার সামনে দাহ করতে হবে। কিন্তু ধন খুঁজে পাওয়া সহজ কাজ ছিল না। যারা সেই জায়গায় কাজ করতে যেত তারা অদ্ভুত ঘটনা অনুভব করত। একদিন এক মজুর পুকুরের ধারে একটি ধাতব বাক্সের সন্ধান পেল, কিন্তু ঠিক সেই সময় পুকুর থেকে রাক্ষসের বিশাল আকৃতির একটা হাত বেরিয়ে এসে তাকে টেনে নিল। ওই পুকুরের মাটি খুঁড়ে ধন সম্পদ নিয়ে আসতে হলে আগে ওই জমিদারের আত্মাকে মুক্তি দিতে হবে। আর এই কাজ এতটা সহজ নয়। দীর্ঘদিন ধরে ওই জমিদার তার এই ধন সম্পত্তি আগলে রেখেছে, সুতরাং ওই সম্পত্তির ওপর তার একটা মায়া বসে গেছে। এই মায়া কাটানোর জন্য এক বিশেষ প্রক্রিয়ায় পুজো করতে হবে, কিন্তু এই পুজো তাকে করতে হবে যার শরীরে এই জমিদার বাড়ির রক্ত রয়েছে। কিন্তু এরকম মানুষ কে আছে যার শরীরে ওই জমিদার বাড়ির রক্ত রয়েছে? এরকম মানুষ আছে, আর এখন সে এই গ্রামেই উপস্থিত আছে। তুমি তাকে চেনো তারানাথ? অমর জীবনের মুখে এই কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। কে সেই ব্যক্তি যাকে আমি চিনি? অনেকক্ষণ চোখ বন্ধ করে জানার চেষ্টা করলাম কে হতে পারে সেই ব্যক্তি যার শরীরে ওই প্রাচীন জমিদার বাড়ির রক্ত রয়েছে। অবশেষে আমি বললাম, বাইরে থেকে এই গ্রামে একজনই এসেছে, আর সে হলো ঋতু। তাহলে কি ঋতুই এই জমিদার বাড়ির বংশধর? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওই মেয়েটি হলো প্রাচীন জমিদার বাড়ির বংশধর। ওর হাতেই তার পূর্বপুরুষের আত্মার শান্তির কাজ করাতে হবে। তাহলেই ওই সম্পত্তি ওই পুকুর থেকে তোলা সম্ভব হবে। এরপর আমরা ওই পুকুরের চারপাশটা ভালো করে বন্ধন মন্ত্র দিয়ে বেঁধে দিলাম, যাতে কোনো অশুভ শক্তি ওখান থেকে বেরিয়ে আসতে না পারে। এবং প্রাচীন জমিদারের আত্মার মুক্তির জন্য শান্তি যজ্ঞের আয়োজন করা হলো, এবং ঋতুকে দিয়েই এই আত্মা শান্তির কাজ করিয়ে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তার হাত দিয়ে পিণ্ডদান করিয়ে জলদান দিয়ে জমিদারের আত্মাকে মুক্তি দেওয়ার কাজ সম্পন্ন হলো। কাজ শেষ হবার পর দেখা গেল জমিদারের আত্মা ওই পুকুরের মাঝখান দিয়ে ধোঁয়ার কুণ্ডলী আকারে আকাশের দিকে উড়ে গেল। এদিকে রাক্ষসও টের পেয়ে গেছিল আমরা কি করছিলাম, তাই রাক্ষসটাও তার বিশাল আকৃতি ধারণ করে আগুনের গোলার মতো চোখ দিয়ে চারপাশে আতঙ্ক ছড়িয়ে দিল। যেহেতু আমরা জানতে পেরে গিয়েছিলাম যে রাক্ষসকে দুর্বল করতে হলে
তাকে গ্রামের কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে হবে। তাই সেই সময় অমরজীবন তার মন্ত্র শক্তির দ্বারা ওই রাক্ষসকে পুকুর থেকে টেনে এনে গ্রামের কেন্দ্রবিন্দুতে নিয়ে গেল। রাক্ষস জল থেকে দূরে যাবার জন্য আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং সেই সঙ্গে বিকট আওয়াজে গর্জন করতে থাকে। অন্যদিকে আমি গ্রামের কিছু বলিষ্ঠ লোককে কাজে লাগিয়ে পুকুরের মাটি খুঁড়ে সেই ধন তুলে আনার ব্যবস্থা করলাম। তারপর সেই ধনকে অশ্বমেধ নদীর দেবশিলার সামনে দাহ করা হলো। সেই কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে এক বিকট গর্জনের আওয়াজে গোটা গ্রাম কেঁপে উঠল। অন্যদিকে রাক্ষসটা অচেতন হয়ে পড়ল, আর তখনই অমরজীবন আগুন লাগানো তীর রাক্ষসটার দুর্বল স্থানকে লক্ষ্য করে ছুঁড়ল এবং সেই সঙ্গে আগে থেকে গ্রামবাসীদের বলে রাখা হয়েছিল তীর ছোঁড়ার সাথে সাথে তারাও যেন ওই আগুন লাগানো তীর রাক্ষসের শরীর লক্ষ্য করে ছোঁড়ে। অবশেষে রাক্ষসটার সমস্ত শরীর আগুনে পুড়ে ছাই হয়ে গেল এবং ধোঁয়ার কুণ্ডলীর আকারে একটা দানব মূর্তি আকাশের দিকে উড়ে গেল। রাক্ষস পরাজিত হবার পর গ্রামের শান্তি ফিরে এলো। পুনরায় গাছপালাগুলো জীবন ফিরে পেল। মাঠের ফসল আবার সবুজ রং ধারণ করল। অমরজীবন বলল, লোভ, পাপ এবং প্রকৃতিকে অবমাননার ফল যে কি ভয়ঙ্কর হতে পারে, এখান থেকেই তা আমরা জানতে পারলাম। আমরা যদি প্রকৃতির ক্ষতি করি তাহলে আমাদেরও ধ্বংস অনিবার্য। শেষ কয়েকটা কথা বলে অমরজীবন বিদায় নিল এবং আমি তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আবার কবে আমাদের দেখা হবে, কিন্তু উত্তরে তিনি কিছু বললেন না, শুধু আমার দিকে উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর ঠোঁটের পাশ থেকে একটা মিষ্টি হাসি খেলে গেল। দেখতে দেখতে উনি বাতাসের সঙ্গে মিলিয়ে গেলেন। আচ্ছা ঠাকুরমশাই, অমরজীবনকে আপনি ছাড়া আর কেউ দেখতে পেয়েছিল? না, আমি ছাড়া ওনাকে আর কেউ দেখতে পায়নি। কিন্তু ঠাকুরমশাই, আপনার তো তন্ত্রশক্তিতে অনেক ক্ষমতা, তাহলে এক্ষেত্রে আপনি একাই এই কাজ করতে পারলেন না? হ্যাঁ, এটা তুমি একদম ঠিক কথাই বলেছ। আর আমিও ভেবেছিলাম এই প্রশ্নটা তুমি আমাকে কখন করবে। আমি একা কেন পারলাম না এই কাজ করতে, কি তাই তো? তাহলে শোনো, ওই রাক্ষসের জন্ম হয়েছিল দেবশিলা থেকে, আর ওই দেবশিলাগুলি ছিল দৈবিক শিলা, যেগুলোকে কিছু লোভী মানুষ নষ্ট করে দিয়েছিল। তাই সেই দৈব শক্তি থেকেই সেই রাক্ষসের সৃষ্টি হয়েছিল। এই রাক্ষস ওই দৈব শিলা নষ্ট করার জন্য তাদের উপর প্রতিশোধ নিতেই ফিরে এসেছিল। আর এই রাক্ষসের ক্ষমতা এসেছিল দৈব শক্তি থেকে। আমি ভূত, প্রেত, আত্মা, পিশাচ, পেতনি এদেরকে জব্দ করতে পারলেও কোনো দেব বা দেবীকে জব্দ করার বা আয়ত্তে আনার ক্ষমতা আমার নেই। আমি হলাম সামান্য নগণ্য তন্ত্র সাধক। তাই আমার পক্ষে কোনো দৈব শক্তিকে হারানো সম্ভব ছিল না। সেই জন্যেই অমরজীবনের আগমন হয়েছিল। এরপর আমি গ্রামের সবাইকে ডেকে বললাম,
এই অভিশাপ তোমাদের নিজেদেরই তৈরি। প্রকৃতির সাথে প্রতারণা করলে এর শাস্তি নিশ্চিত। প্রকৃতির ভারসাম্য রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব। গ্রামের মানুষ নতুন করে সেই পুকুরের কাছে পবিত্রতা ফিরিয়ে আনার জন্যে পূজা করল। তারা প্রতিজ্ঞা করল আর কখনো প্রকৃতিকে অবমাননা করবে না। সবশেষে অভয়চরণ, উদয় আর তার স্ত্রী ঋতু আমাকে প্রণাম জানিয়ে বলল, ঠাকুর মশাই, আপনি না থাকলে আজ আমাদের এই গ্রাম সত্যি সত্যি মাটির সাথে মিশে যেত। আজ আপনার জন্যই আমাদের এই পুরো গ্রামটা বেঁচে গেল। আপনি যে কথাগুলো বললেন আমরা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করব। এতক্ষণ একটানা কথা বলার পর তারানাথ একটু থামল, তারপর আবার বলল, লোভ আর স্বার্থপরতার কারণে আমরা নিজেরাই প্রকৃতির বিপরীতে কাজ করেছিলাম। আমরা যা করি তার সবটাই কোনো না কোনোভাবে আবার আমাদের কাছে ফিরে আসবে। আমি আর কিশোরী এতক্ষণ দুজনে এক মনে তারানাথের গল্প শুনছিলাম। গল্প শেষে আমরা দুজন বিহ্বল হয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে রইলাম। কি জানি গ্রামের আরও অন্যান্য জলাশয়, পুকুর, নদীর তলায় এরকম কত রহস্য লুকিয়ে আছে যা এখনো আমাদের কল্পনার বাইরে।